অগ্নিজিৎ মুখার্জির মুখে ঝামা ঘষে গিন্নির সংসার বাঁচিয়ে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা মনে মনে ভাবতে থাকে যে ভাবেই হোক না কেন সে তার দিদির সংসার রক্ষা করবে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জিকে চ্যালেঞ্জ করে দেয় ব্রজবালা মুখার্জি, কোনোভাবেই তুমি কেস জিততে পারবে না, কেস জিতবে শুধুমাত্র গীতা। এরপর অগ্নিজিৎ মুখার্জি চলে যায় আর তখনই তানভি মুখার্জি বলে, ঠাম্মি, মুখার্জি বাড়ির সদস্য হয়ে কোথায় আমাদেরকে সাপোর্ট করবে তা না করে তুমি গীতাকে সাপোর্ট করছো। ঠাম্মি তখন বলে যে সত্যের পক্ষে থাকবে তাকেই আমি সাপোর্ট করব, বুঝতে পেরেছো, অন্য কাউকে নয়। আর এর মধ্যেই তানভিও চলে যায়। ভজনকে দেখার পর ব্রজবালা মুখার্জি বলে, কি ভজন মিত্তির, এখন তো তুমি আর কোনোভাবেই অগ্নিজিৎ মুখার্জির আশেপাশে থাকতে পারছো না। অগ্নিজিৎ মুখার্জিকে বুদ্ধি দেওয়ার জন্য তার মেয়ে তানভি মুখার্জি চলে এসেছে, কি আর করবে বলো। তুমি এক কাজ করো, তুমি বরং গীতার কাছে গীতার জুনিয়র হয়ে জয়েন করে যাও, যা স্যালারি দেবে সেটুকুই না হয় নেবে। আর এটা শোনার পর ভজন মিত্তির পুরোপুরি অবাক হয়ে যায়। ঠাম্মি তো ঘরের ভেতরে চলে যায়। ভজন তখন মনে মনে ভাবে, ঠাম্মিও আজকাল আমাকে অপমান করছে, আর করবে নাই বা কেন, এখন তো আমে দুধে মিশে গেছে আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি, আমাকেও একটা ব্যবস্থা করতে হবে। স্যার, এটা আপনি ঠিক করলেন না, আপনি যা বলেছেন এতদিনে আমি সব কিছু শুনেছি, আর শেষ পর্যন্ত এখন আমাকেই দুচ্ছাই করছেন, এটা আমার পক্ষে মেনে নেওয়াটাও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। কি করব বলুন স্যার, আমিও তো একজন মানুষ, আমিও তো চাই আপনার পাশে পাশে থাকতে, কেস জিততে, আমি যে এভাবে ছেড়ে আপনাকে দিতে পারবো না। এর মধ্যেই ন্যাপলাকে ফোন করেছে ভজন আর বলে, শোন, তোকে আর একটা কাজ দেব। আর তখনই ন্যাপলা বলে, এখন আবার কিসের কাজ, এমনিতেই আপনাদের জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, আর এখন বলছেন আবার কাজ দেবেন। দেখুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। ভজন বলে, আরে বাবা, করেই দেখ না, মোটা টাকা দেব। কি করতে হবে শোন, রথের দিন তুই ভিড়ে মিশে যাবি, আর সেখানেই ওই গীতা এলএলবিকে শেষ করে দিবি, মনে থাকবে। সহজ একটা কাজ করে দিতে পারলেই তুই যা বলবি তাই পাবি। তখনই ন্যাপলা বলে, ঠিক আছে, দেখছি কি করা যায়। এদিকে বড়বাবু কাজ করছিল, ঢালি এসে বলে, স্যার, ওই ভজন মিত্তিরের ফোন তো ট্র্যাক করা হয়েছিল, ভজন আজ সকালে ন্যাপলাকে ফোন করে কথা বলেছে, আর আমি সব কথা শুনতে পেয়ে গেছি, কারণ ওর ফোনটা পুরো ট্র্যাক করা ছিল। আর তখন ইন্সপেক্টর ঢালি বড়বাবুকে বলে দেয় ন্যাপলার সাথে ভজন মিত্তিরের ঠিক কী কথা হয়েছে। ভজন মিত্তিরের সাথে যে কথাগুলো হয়েছিল বড়বাবু শুনে তো পুরোই অবাক হয়ে যায়, আর বলে, ঠিক আছে ঢালি, আমি এইগুলো অগ্নিকন্যাকে জানিয়ে দিই। এর মধ্যেই গীতাকে ফোন করেছে বড়বাবু আর বলে, অগ্নিকন্যা, সকাল সকাল আপনার জন্য একটা দারুণ গুড নিউজ আছে, সেই জন্যই আমি নিজে থেকেই ফোনটা করলাম। তখন গীতা বলে, বলুন না বড়বাবু, কি গুড নিউজ আছে। বড়বাবু বলে, ভজন মিত্তিরের ফোন তো ট্র্যাক করা হয়েছিল, সেখান থেকেই সত্যিটা জানা গিয়েছে। ভজন মিত্তির ন্যাপলার সাথে কথা বলেছে, রথের দিন ভিড়ে মিশে থাকবে ন্যাপলা, আর আপনাকে মারার কিন্তু প্ল্যান করবে। আর এটা শোনার পরেই গীতা বলে, আচ্ছা, তাহলে ওরা এখনও নিজেদেরকে থামাতে পারেনি, আবারও আমাকে মারবার জন্য উঠে পড়ে লেগেছে। এর একটা হেস্তনেস্ত তো আমাকে করতেই হবে, তাই না বড়বাবু? এত সহজে ছেড়ে দিই কি করে বলুন তো? বড়বাবু বলে, ঠিকই তো, আপনি ছেড়ে দেবেন না, আমরা আছি আপনার সাথে। কোর্টের ভিতরে আপনার মুখ চলে আর কোর্টের বাইরে আপনার হাত, আমরা সবটা জানি। গীতা বলে, ধন্যবাদ বড়বাবু, অনেক বড় একটা ইনফরমেশন আপনি আমাকে দিলেন, আর এই ইনফরমেশনটা আমাকে অনেক হেল্প করবে, ধন্যবাদ। এই বলেই ফোনটা কেটে দেয় গীতা। আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি তানভি চলে এসেছে এই গীতাদের বাড়িতে। স্বপ্নাদেবী চা আর বিস্কুট নিয়ে আসে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, খুঁড়িতে করে ভাড়ে করে চা দিতে পারলেন না, কাপের থেকে ওগুলো আরও ভালো ছিল। তানভি মুখার্জি বলে, আপনি যে আমাদেরকে চা দিচ্ছেন, জানেন আমরা ভোরবেলায় উঠে কত লাখ টাকা দামের চা খাই, আবার আপনি নাকি আমাদেরকে চা দিচ্ছেন। এগুলো এসব নিয়ে যান, এগুলো আমাদের দরকার নেই, আমরা এসেছি একটা ডিল করতে। আর তার মধ্যেই গীতা বলে, আপনারা ব্যবসা করছেন নাকি ওকালতি ছেড়ে দিয়ে ডিল করতে চাইছেন, বলুন কি ডিল করতে এসেছেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, গিনি আর সাত্বিকের ডিভোর্সটা আমরা মিউচুয়ালি করাতে চাইছি, এবার বলো তোমাদের কি কি লাগবে, যা বলবে তাই দেওয়া হবে। তখনই গীতা বলে, যা চাইবো তাই দেবেন, সোনারপুরে আপনাদের জমি আছে না? আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ, এই তো, তুমি তো দেখছি সবটাই জানো। তানভি মুখার্জি বলে, জাত চিনিয়ে দিলে তাহলে, এতদিন তো অচেনা লাগছিল তোমাকে। গীতা বলে, ওই জমিটা আমার চাই। অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, ওই জমিটা আমি লিখে দেব,
আর এটা শোনার পর স্বপ্না দেবী বলে, সব তুই কি বলছিস গীতা? তুই তো মানুষের কাছ থেকে কোনোদিন টাকা পয়সা নিসনি, ফ্রিতেই কেস লড়ে দিয়েছিস, আর এখন এসব কি বলছিস? পদ্ম তখন অবাক হয়ে যায়। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, আর কি লাগবে বলো, আর কি লাগবে? গীতা বলে, 1 কোটি টাকার ড্রাফট লাগবে, আপনি 1 কোটি টাকা আমাকে দেবেন, আর সেটা আমার দরকার। আর এটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, পেয়ে যাবে, যা বলছি তাই পাবে। এরপরেই গীতা বলে, আপনাদের তো আরো একটা বাগান বাড়ি আছে তাই না, ওইটাও আমার চাই। পদ্ম বলে, উকিল দিদি এসব কি কথা হচ্ছে? তুমি তো কোনোদিন কারোর কাছ থেকে 1 পয়সা নাওনি, আর এত জিনিস চাইছো তুমি? গীতা তখন বলে, তুই বুঝবি না পদ্ম, এখানে ব্যবসা হচ্ছে, ব্যবসা, আর তুই এত সহজে সবকিছু বুঝতে পারবি না, দাঁড়া আগে সামলাতে দে, তারপরে তো। এর মধ্যেই তানভি বলে, ড্যাড যা চাইছে তাই দিয়ে দাও। অগ্নিজিৎ মুখার্জি বলে, আর হিরে জহরত সোনা গয়না এগুলোর কিছু লাগবে না? তখনই গীতা বলে, না। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে গিনিকে আর বলে, তোমার বোন তোমাদের মিউচুয়াল ডিভোর্স করানোর জন্য বাগান বাড়ি, 1 কোটি টাকা আর একটা জমি চেয়েছে, সব কিছুই ওকে দিয়ে দেওয়া হবে, আর তুমিও ডিভোর্স পেপারে সাইনটা করে দেবে। গিনি তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, বাবা ফোনটা একবার ওকে দিন না। এরপরে গিনি গীতার সাথে কথা বলতে থাকে ফোনে। গীতা তখন বলে, বল দিদি কি বলছিস? গিনি বলে, তুই আমার সংসারটা ভেঙে দিবি গীতা, আমি সাত্বিককে ভালোবাসি, আর তুই আমার সাথে এত বড় অন্যায় করতে পারবি? গীতা বলে, উনি এখনো পুরো উপন্যাসটা না পড়েই সবটা বলে দিয়েছে, তারা পুরো উপন্যাসটাকে বলতে দিই তারপরে তো। আর ঠিক তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলা বাকি আছে এখনো, আর কি চাও তুমি? গীতা বলেন, আমার দিদির জন্য সুস্থ স্বাভাবিক একটা জীবন আমার চাই, বুঝতে পেরেছেন? আর এর মধ্যেই তখনই অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। তার মধ্যে গীতা ডেকে নিয়েছে চন্দ্রনাথ বাগিচকে আর সাথে অনেক গৃহবধূদের, যারা প্রতিনিয়ত সংসারে অত্যাচারিত হয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, এরা কারা? গীতা তখন বলে, উনি হলো প্রতিমা দেবী, কিছু বছর আগে গৃহবধূর কেসটা নিয়ে আপনি উঠে পড়ে লেগেছিলেন আর ওনাকে হারিয়ে দিয়েছেন। উনি প্রতিটা দিন সংসারে অনেক মারধর খেয়েও পড়েছিল, এর একটা বিহিত করতে চেয়েছিল, কিন্তু আপনি পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। যাই হোক, এবারে আপনাকে একটু এক্সপ্লেন করে বলি, যেই জমিটার কথা আমি বললাম, সেই খালি জমিটাতে একটা বাড়ি তৈরি হবে, আর সেখানে থাকবে গৃহবধূরা যারা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছিল, সেই সব গৃহবধূ। বাগান বাড়িটা যেটা নিতে বলেছি, সেখানে আমি একটা হসপিটাল তৈরি করব এদের জন্য, আর টাকাটা লাগবে অবশ্যই, সেই জন্যই আমি 1 কোটি টাকাটা চেয়েছিলাম। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, অসম্ভব, পাবে না এসব তুমি কিছু, মিউচুয়াল ডিভোর্স যদি না হয় কোর্টে কেস উঠবে, সওয়াল জবাব চলবে। গীতা বলে, হ্যাঁ আমিও তো চাই আপনি সওয়াল জবাব করুন, আর এই কেসটাতে আপনি হেরে যান, বুঝতে পেরেছেন? অগ্নিজিৎ মুখার্জি তানভিকে নিয়ে বেরিয়ে যায়। চন্দ্রনাথ বাগিচ বলে, তুমি আমাদের জন্য যা করছো আমাদের সত্যি খুব ভালো লাগছে। গীতা তখন বলে, করতে তো হবেই, আমি আছি, আমি যেভাবেই পারি আমি ফান্ড তৈরি করে আপনাদের জন্য এই কাজগুলো করে দেব। এরপরতেই পরের দিন যখনই রথযাত্রা উৎসব শুরু হয়ে যায়, তখনই ন্যাপলা এসেছে গীতাকে টার্গেট করার জন্য, কিন্তু জানে না যে গীতা অলরেডি একটা ফাঁদ পেতে রেখে দিয়েছে ন্যাপলাদের জন্য।